আজকে জাস্টিস নাটকটার ৯ নম্বর পার্ট হবে। ৮টা পার্টে হয়েছিল এবং ৯ নম্বর পার্ট আসার আগে একটুখানি আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাব। সেটা কীরকম? দেখেছিলে যে সকলেই মোটামুটি সাক্ষ্য দিয়ে দিয়েছে, যে যার কথা বলেছে। কক্সন, তারপরে তোমার রুথ হানিওয়েল, ফল্ডার, তাই না? আর এখানে জাস্ট সকলের সাক্ষ্য দেওয়ার পরে ফ্রম, অর্থাৎ যিনি ফল্ডারের পক্ষে কথা বলছেন, তিনি একটা বড়, বেশ অনেকটা বড় একটা বর্ণনা, অনেকটা বড় তোমার কনফেশন বলছে, ঠিক আছে, যে ফল্ডারকে শাস্তি থেকে মুক্ত করা হোক, কেননা ও যাই করেছিল তোমার মোমেন্ট অফ ম্যাডনেসের জন্য, একটু পাগলামোর জন্য, ঠিক আছে, মানে একটু তোমার এজের প্রভাবে, 23 বছর এজ যথেষ্ট ইয়াং, একটা লাভ রিলেশনের জন্য, একটা মেয়েকে বাঁচানোর জন্য, সেই অর্থে, ঠিক আছে। এইবার তাহলে পরবর্তী জায়গাটা আসার আগে কতটা হয়েছিল দেখে নাও। এই যে তোমার দ্য কেজ অফ ল, তাই না, এতটা হয়েছিল। এবার তাহলে পরবর্তী জায়গাটা আমরা পড়ব। দেখো কি বলেছে, হিজ ফার্দার অ্যাক্টস, হিজ ফেলিওর টু কনফেস। আচ্ছা, কি বলেছে তাহলে? ফল্ডার যে চেকে তোমার কি করেছিল, সেটাকে অল্টার করেছিল, অর্থাৎ 9 থেকে 90 পাউন্ড করেছিল। এবার দেখো এখানে ফ্রম খুব সুন্দরভাবে বোঝাবে জাজকে, অর্থাৎ তারপরে জুরিদেরকে, যারা রায় দেবে তাদেরকে বলবে। দেখো বলেছে যে সে অন্য কাজগুলো করেছিল, অর্থাৎ চেকটা অল্টার করার পরে অন্য কিছু করেছিল। অন্য কি কাজগুলো ছিল তার ভেতরে? হিজ ফেলিওর টু কনফেস, স্বীকার করতে পারেনি, এটা একটা কাজ, ঠিক আছে। চেকটা অল্টার করার পরে যে যে কাজগুলো করেছিল, কি করেছিল তারপরে? অল্টার দ্য কাউন্টার ফয়েল, সেই রিসিট কপিটা, কাউন্টার ফয়েলটা চেঞ্জ করেছিল, ওটাও তো 90 লিখেছিল। হিজ প্রিপারেশন ফর ফ্লাইট, ফ্লাইট অর্থাৎ এখানে রুথের সঙ্গে চলে যাওয়া, ঠিক আছে, রুথের সঙ্গে ইংল্যান্ড ছেড়ে যাওয়ার প্ল্যান, এইটা। আর অল এভিডেন্স নট অফ ডেলিবারেট অ্যান্ড গিল্টি ইন্টেনশন। তাহলে এখানে দেখো ইন্টেনশনের দুটো অ্যাডজেক্টিভ দিয়েছে, ডেলিবারেট অ্যান্ড গিল্টি। তাহলে কি বলেছে? এই সমস্ত কিছুতে, আর অল এভিডেন্সেস, এই সমস্ত কাজগুলো, এইগুলোর কথা বলেছে, যে তার চেকটা পরিবর্তন করার পরের ঘটনাগুলো, ঠিক আছে। তোমার রুথের সঙ্গে প্রিপারেশন নিয়েছিল যে চলে যাব আমরা 11:45 বুকিং অফিসে দেখা করার জন্য। এই সমস্ত কিছু কি প্রমাণ করেছিল? নট অফ ডেলিবারেট অ্যান্ড গিল্টি ইন্টেনশন হোয়েন হি কমিটেড দ্য প্রাইম অ্যাক্ট অফ হুইচ দিস সাবসিকুয়েন্ট অ্যাক্টস অ্যারোজ। সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, মানে একটা ভুলের পর সেই ভুলটাকে ঢাকার জন্য মানুষ কি করে, অনেক ভুল করে যায়, এরকম একটা বিষয় আছে, তাই না। তার জন্য বলছে যে এখানে তোমার দেখো, তার যে ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, এবং গিল্টি ইন্টেনশন, গিল্টি মানে যে আমি ভুল করেছি, একটা দোষ স্বীকারের ইন্টেনশন, নিজেই বুঝতে পারছে ও, তাই না, নিজেই বুঝতে পারছে ফলটা, যে আমি ভুল করেছি। ও কিন্তু যথেষ্ট অনুতপ্ত ছিল, কিন্তু যখন ও একটা ভুল করেছিল, সেই গিল্টি ইন্টেনশন নিয়ে ও পরবর্তী স্টেপে এগিয়ে গিয়েছিল। নো, দে আর মেয়ারলি এভিডেন্স অফ, বলেছে এগুলো কি, দেখো এগুলো গিল্টি ইন্টেনশনের এভিডেন্স নয়, এগুলো কি দিয়েছে, মানে একের পর এক ভুল করে গিয়েছে ও। একটা অনুতপ্ত মানুষ যদি একের পর এক ভুল করে যায় বাধ্য হয়ে, সেইটা কি হয়, ও উইক, ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছে না, ঠিক আছে। দে আর মেয়ারলি এভিডেন্স অফ উইক ক্যারেক্টার হুইচ ইজ ক্লিয়ারলি এনাফ হিজ মিসফরচুন। তাহলে এইটা হলো ফল্ডারের উইক ক্যারেক্টারের পরিচয়, যেটা তার এই যে দুঃখ দুর্দশার বর্ণনাটা খুব ভালোভাবে দিয়ে দেয়, ঠিক আছে। বাট ইজ আ ম্যান টু বি লস্ট বিকজ হি ইজ ব্রেড অ্যান্ড বর্ন উইথ আ উইক ক্যারেক্টার। এখানে ফ্রম দেখো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, এখানে কি বলছে, কোয়েশ্চেন করেছে যে একটা মানুষ যদি তোমার লালিত পালিত, মানে তোমার লালন পালন করা হয়ে থাকে, ব্রিড অ্যান্ড বর্ন, অর্থাৎ সে যদি একটা উইক ক্যারেক্টার, সে তো যেমন ক্যারেক্টার হবে, তাই না, যে ধাতু দিয়ে তৈরি হয় মানুষ, এবার পরবর্তীকালে অনেক চেঞ্জ হয়, সেটা একটা কথা, কিন্তু তবুও নিজের একটা সহজাত ভাবটা থেকেই যায়। তাহলে বলছে কোনো মানুষ যদি একটা উইক ক্যারেক্টার, দুর্বল চিত্ত নিয়ে জন্মায়, তার জন্য কি তাকে কি হবে, এরকমভাবে প্রিজনে ভোট দেওয়া হবে, এরকমভাবে তাকে প্রিজেন্ট করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, সে কি হারিয়ে যাবে জনগণের ভিড়ে, তাই না, তার কথা কেউ শুনবে না, সেইটা জিজ্ঞাসা করেছে। দেখো ফ্রম, জেন্টলম্যান, men like the prisoner are destroyed daily under our law for want of that human insight which sees them as they are patient and not criminals। তাহলে কি বলেছে দেখো, ভদ্র মহাশয়গণ বা মহাশয়াগণ সকলকে উদ্দেশ্য করে বলছে এখানে, যে এই রকম প্রিজনার যারা যারা এরকম দোষী, এরকম ক্রাইম করে, তারা কি হয়, আমাদের এই যে ল সিস্টেম, তখনকার দিনের ল সিস্টেম এখনকার দিনের মতো ফাঁকিবাজ নয়, ঠিক আছে, তার মধ্যে তাদেরকে কিন্তু পিষে দেওয়া হয়,
তাই না? এখানে কি বলেছে দেখো, ওয়ান্ট অফ হিউম্যান ইনসাইট, তাহলে ফ্রম একজন তোমার যথেষ্ট বড় র্যাঙ্কের সলিসিটর, তোমার উকিল অ্যাডভোকেট হওয়া সত্ত্বেও ও কি করছে, হিউম্যান ইনসাইটের কথা বলছে, তাই না? মানসিক, তোমার একটা মানুষের অন্তর্দৃষ্টির কথা, যে এই সমস্ত ক্রিমিনাল যাদের চিত্ত দুর্বল, যারা পুরোপুরি ক্রিমিনাল নয়, সিচুয়েশনের বশে ক্রিমিনাল হচ্ছে, এরকম দোষী হচ্ছে, তাদেরকে পেশেন্টের মতো ট্রিটমেন্ট করো, ঠিক আছে? তাদের তোমার একটা যেমন মনোরোগ বিশেষজ্ঞ দরকার, ঠিক আছে? এর জন্য সে মারধর করলে চলবে না, শাস্তি দিলে চলবে না। ইফ দ্য প্রিজনার বি ফাউন্ড গিলটি অ্যান্ড ট্রিটেড অ্যাজ দো হি ওয়ার আ ক্রিমিনাল টাইপ, হি উইল, অ্যাজ অল এক্সপেরিয়েন্স শোজ, ইন অল প্রবাবিলিটি বিকাম ওয়ান। তাহলে কি বলেছে এই জায়গাটা, খুব ধীরে ধীরে বললাম বোঝানোর জন্য। তাহলে দেখো, অনেকগুলো কমা, অনেকগুলো প্যারেনথেসিসের মাধ্যমে সেন্টেন্সটা পূর্ণ করা হয়েছে, তাই না? এখানে কি বলেছে, যে এই রকম প্রিজনার যাদেরকে সমাজ দোষী হিসাবে স্বীকৃতি দেয়, তাদের পিঠে একটা স্ট্যাম্প মেরে দেয় যে ভুল করেছো, তোমরা ক্রিমিনাল, কিন্তু অ্যাজ অল এক্সপিরিয়েন্স শোজ, কিন্তু যত আমার অভিজ্ঞতা আছে সেই দিয়ে আমি বলতে পারি, এদেরকে যদি আমরা সত্যি ক্রিমিনাল হিসাবে স্ট্যাম্প দিই, তাহলে সত্যি করে কোনো একটা দিন হয়তো সত্যি করেই হয়ে যাবে, আরও বড় রকমের ক্রিমিনাল হয়ে যাবে। এখানে কি বলছে যে বলো তো, মানে ফ্রম যেহেতু একটা আত্মগ্লানিতে ভুগছে, ও কিন্তু কোনোদিন নিজেকেই শেষ করে দেবে। ওর যদি জাস্টিস তোমার ওর সপক্ষেও যায়, তবুও কিন্তু একটা গ্লানি ওর মাঝে আছে, তাই না? তাহলে নিজেকে শেষ করা, সেটাও তো একটা ক্রিমিনাল, সেইটাও একটা ক্রিমিনালেরই পরিচয়, তুমি নিজেকে হত্যা করলে, তাই না? I beg you not to return a verdict that may thrust back him into the prison and brand him forever. তাহলে এখানে কি বলেছে দেখো, যে রিটার্ন কেন বলেছে, এই রকম কোনো রায় দেবেন না, আমি প্রার্থনা করছি, জুরিদেরকে বলছে, জাজকে বলছে, যাতে ফল্ডারকে আবার থ্রাস্ট হিম ব্যাক মানে মানে থ্রো করা আর কি, ঠিক আছে? যাতে তাকে আবার প্রিজনে ফিরে যেতে হয়। মানে এই তো 2.5 মাস ধরে চলছে, সেই জুলাইয়ের ঘটনা, ঠিক আছে? তারপরে তোমার অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এই জাজমেন্টটা চলছে ওদের, মানে প্রায় 3 মাসের, অ্যারাউন্ড 3 মান্থস। তাহলে ও যে জেলে ছিল, তারপরে এই বিচার হচ্ছে, এতদিন ধরে কেসটা চলছে, আবার যে আপনি যদি ওর বিরুদ্ধে রায় দেন, তাহলে ওকে আবার জেলে ঢুকতে হবে, অ্যান্ড ব্র্যান্ড হিম ফর এভার, এবং সারা জীবনের মতোই হয়তো ওকে জেলেই নিজের বাকি জীবনটা কাটাতে হবে, ঠিক আছে? এবার এখানে রিটার্ন কেন বলেছে দেখো, রিটার্ন মানে যেহেতু ফল্ডার, তারপরে তোমার রুথ হানিওয়েল, ফ্রোম, এদের একটা গ্রুপ, আর এগেনস্ট ক্লিভারদের একটা গ্রুপ, ঠিক আছে? তাহলে এরা একটা রায় দিল, ঠিক আছে? এইবার ওইটা রিটার্ন করবে রায়টা, তোমার জাজ সেই রায়টাকে পুনরায় ফিরিয়ে দেবে, সেই জন্য রিটার্ন শব্দটা ব্যবহার করা হয়েছে। জেন্টলম্যান, জাস্টিস ইজ আ মেশিন, তারপরে লাইনটা দেখো, খুব ভালো লাইন, জেন্টলম্যান, জাস্টিস ইজ আ মেশিন দ্যাট when someone has once given it the starting push rolls on of itself. তাহলে কি বলেছে, জাস্টিস, এই যে বিচারের একটা যে প্রক্রিয়া, সেটা একটা মেশিনের মতো, জাস্ট একজনকে পুশ দিতে হয়, একজনকে ঠেলা দিতে হয়, একজনকে শুরুটা করতে হয়, ঠিক আছে? কোনো একটা সময় একটা যদি তোমার গোল চাকাকে একবার একটু টাচ করো, অটোমেটিক কিন্তু 2-4 বার ঘুরে যায়, তাই না? সেটাই বলেছে যে জাস্টিসও ঠিক সেই রকম, একবার যদি শুরু হয় না, এটা শেষ হওয়ার কোনো নামই নেয় না, রোলস অন ইটসেলফ, নিজের মাঝে ঘুরিয়ে যায়। এই যে একটা ফল্ডারকে তোমার উইস্টার নিয়ে এলো, যে সার্জেন্ট ছিল, ঠিক আছে? সে নিয়ে গেল ধরে, তারপরে প্রিজনে থাকলো, তারপরে এবার জাজ হচ্ছে, এবার জাজমেন্ট ওর এগেনস্টে গেলে আবার ওকে ঢুকতে হবে জেলে, ঠিক আছে? তাহলে is this young man to be ground to pieces under this machine for an act which at the worst was one of weakness? তাহলে কি বলেছে দেখো, এইরকম একটা ইয়াং ম্যানকে এরকম একটা মেশিনের মাঝে পিষে যেতে হবে, জাস্ট বিকজ অফ হিজ উইকনেস, কেবলমাত্র তার দুর্বলতার জন্য। Is he to become a member of the luckless crews that men those dark ill-starred ships called prisons? আচ্ছা বেশ, এই জায়গাটা, এই যে লাকলেস ক্রুজ, এই জায়গাটা কি বলেছে বলো তো? মানে এটা ভিক্টর হুগোর একটা লাইন, তোমার ভিক্টর হুগোর একটা লেখা আছে, যেটা নাম যত সম্ভব লেস মেজারেবল, হ্যাঁ, সেখান থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। এখানে কি বলেছে, যে ফল্ডারের তুলনা করা হয়েছে দেখো, যা তোমার নাবিকদের সঙ্গে, মানে ধরে নাও কোনো একটা শিপ যাচ্ছে, জাহাজ নদীর উপর, সমুদ্রের উপর দিয়ে, বা কোনো একটা নৌকা নদীর উপর দিয়ে যাচ্ছে, এবার কি হয়, অনেক সময় ঝড় ঝঞ্ঝাতে সেটা
নাবিকগণ হারিয়ে যায়, নাবিকগণ জলে তোমার তখন কি হয়, তাদের তারা উদ্ধার পেতেও পারে, নাও পেতে পারে, এরকম একটা আনসার্টেনটি থাকে, তাই না? সেইটাই বলেছে যে ইজ হি টু বিকাম আ মেম্বার অফ লাকলেস ক্রুজ দ্যাট মেন দোজ ডার্ক ইলস্টার শিপস কল্ড প্রিজন। তাহলে এইরকম একটা প্রিজনের মাঝে ঢোকা মানে কি, এরকম এক বন্দি দশা জেলে ঢোকা মানে সেই রকমই, যেমনভাবে সমুদ্রযাত্রায় নাবিকগণ নিজেদের রাস্তা হারিয়ে ফেলে, নিজেদেরকে জলে তোমার কোনো দুর্যোগের মাধ্যমে তারা সমুদ্রে পতিত হয়, ধীরে ধীরে মারা যায়, ঠিক সেই রকমই তুলনাটা করেছে। ইজ দ্যাট টু বি হিজ ভয়েজ ফ্রম হুইচ সো ফিউ রিটার্ন, এইটা কি তার সেই রকমই যাত্রা যেরকম নাবিকগণদের যাত্রা হয়, যে দুর্যোগপূর্ণ অবস্থায় তারা আর ফিরতে পারে না, ঠিক আছে? তার যেন এই যাত্রাটাও, মানে ফল্ডারের এই যে জীবনযাত্রাটা চলছে এখানে, যে এই যে কাউন্টার ফয়েল চেঞ্জ 90 থেকে 9 তোমার 9 থেকে 90 পাউন্ড, ঠিক আছে, সেইটা বলেছে যে সেই যাত্রাটাও এইরকমই হবে কি, যেখান থেকে ও ফিরে আসবে না, রিটার্ন পাবে না। or is he to have another chance to be still looked on as one who has gone a little astray but who will come back? তাহলে কি বলেছে, নাকি তাকে অন্য একটা সুযোগ দেওয়া হবে, যে একবার একটুখানি ভুল করেছিল বটে, একটুখানি বিপদে গিয়েছিল, একটুখানি মতিভ্রম হয়েছিল, কিন্তু ফিরে আসার, বাট উইল কাম ব্যাক, কিন্তু কি হয় বলো তো, একটুখানি বিপদে যায়, সে ঘুরে আসতে পারে, কিন্তু তার মাঝে একটা পার্সোনালিটি থাকা দরকার, তার একটুখানি নিজের উপর আস্থা থাকা দরকার। কিন্তু ফলডার কি, ফলডার তো একে তো ইয়াং, প্রচণ্ড অল্প বয়স, তার উপরে ও নার্ভাস, ও দুর্বল, ঠিক আছে? আমি অনুরোধ করছি, জেন্টলম্যান, ডু নট রুইন দিস ইয়াং ম্যান, আপনারা একে আর ধ্বংস করেন না, ঠিক আছে? রুইন করেন না, এর তোমার গোটা লাইফটাকে বরবাদ করে দিয়েন না। ফর অ্যাজ এ রেজাল্ট of those 4 minutes ruin, utter and irretrievable মানে ধরে নাও রিট্রিভ করা থেকে এসছে, ইরেট্রিভ তার থেকে করেছে ইরেট্রিভেবল, মানে হচ্ছে পুনরুদ্ধারে অসাধ্য, মানে যেটা তোমার পুনরায় ফিরে পাওয়া যায় না, এরকম মোবাইল থেকে কোনো ডেটা বা কিছু ধরে নাও ডিলিট হয়ে গেল বা কিছু হয়ে গেল, সেটাকে আর পুনরায় ফিরে পাওয়া যায় না, সেই রকম। স্টেয়ার্স হিম ইন হিজ ফেস, তাহলে কি বলেছে, ফর এই যে 4 মিনিটের কি হয়েছিল, 4 মিনিটের যে একটা ভুল, এই যে বলেছে দোজ 4 মিনিটস, তাকে তো মানে সেইটাকে ও আর ফিরে পাবে না, সেই জায়গাটাকে ও আর ঠিক করতে পারবে না, ঠিক আছে? সেটা ওর মুখের মাধ্যমেই প্রতিভাত হচ্ছে, সেটা ওর মুখের মাধ্যমে পরিচয় পাওয়া যাচ্ছে আমাদের সামনে। এবার দেখো, হি ক্যান বি সেভড নাও, কিন্তু এখন তো আমরা তাকে উদ্ধার করতে পারি, তাই না? 4 মিনিটেও যা করেছে, রুইন, তোমার আটার, প্রচণ্ড একটা খারাপ কাজ, ইরেট্রাইভেবল, যেটা পুনরুদ্ধারে অসাধ্য, কিন্তু এখন তাকে আমরা সেভ করতে পারি। ইমপ্রিজন হিম অ্যাজ আ ক্রিমিনাল অ্যান্ড আই affirm to you that he will be lost। তাহলে কি বলেছে, তাকে ইমপ্রিজন করা মানে জেলে নিয়ে যাওয়া, বন্দি করা, মানে কি, আমি অ্যাফার্ম মানে শব্দটার অর্থ নিশ্চিত করা আর কি, মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে হি উইল বি লস্ট, সে হেরে যাবে, মানে এখানে হেরে যাবে বলতে নিজের জীবনের সঙ্গে হেরে যাবে, নিজে হারিয়ে যাবে, সোসাইটি থেকে হারিয়ে যাবে, ওর অস্তিত্বটাই হারিয়ে যাবে, ঠিক আছে? হি ইজ নিদার দ্য ফেস নর দ্য ম্যানার অফ ওয়ান হু ক্যান সার্ভাইভ দ্যাট টেরিবল অর্ডিয়াল। দেখো, অর্ডিয়াল মানে অগ্নি পরীক্ষা মানে এই অগ্নির উপর দিয়ে হাঁটতে হবে এরকম কোনো কথা নাই, মানে কঠোর পরীক্ষা, জীবনের পরীক্ষা, টেরিবল, ভয়ঙ্কর। তাহলে কি বলেছে, হি হ্যাজ নিদার দ্য ফেস নর ম্যানার, তার মুখে চোখেও এরকম একটা ভাব নেই, দেখে মনে হয় না, আবার তার আচরণও এরকম নয় যে এরকম একটা অগ্নি পরীক্ষা থেকে সে সহজে বেরিয়ে আসতে পারবে, এই যে জেল খেটে আবার অনেক সাধারণ জীবনযাপন করা, এটা তার পক্ষে অসম্ভব, হল্ডারের পক্ষে। ওয়ে ইন দ্য স্কেলস হিজ ক্রিমিনালিটি অ্যান্ড দ্য সাফারিং অ্যান্ড সাফারিং হি হ্যাজ আন্ডারগন। তাহলে ওয়ে শব্দটার অর্থ কি? ওয়ে অর্থাৎ কোনো কিছু ওজন করা হয় ভার্ব হিসাবে, তারপরে তোমার মূল্যায়ন করা, বিবেচনা করা। তাহলে এখানে ফ্রম বলছে যে আপনারা এক কাজ করুন, ফল্ডার যে ক্রিমিনাল, মানে যে কাজটা খারাপ তো করেছে অবশ্যই, তার ক্রিমিনালিটি এবং তার এই যে সাফারিং, মানে দীর্ঘ প্রায় 3 মাস ধরে যে ভুগছে ও একটা তোমার ভুল করার জন্য জেলে, তারপরে এই বিচার চলছে, ঠিক আছে, সেই জায়গাটা আপনারা যদি বিবেচনা করে দেখেন, ঠিক আছে, মানে তো ওয়ে ইন দ্য স্কেল শব্দটার অর্থ কি, সেট অফ ওয়ান এগেনস্ট দ্য
অ্যানাদার, দ্য আদার, ঠিক আছে, একের পর এক যে ক্রিমিনালিটি, সাফারিং, এই সমস্ত জিনিসগুলো ওর মধ্য দিয়ে যাচ্ছে, আন্ডারগন, ঠিক আছে, সেই জায়গাটা আপনারা বিবেচনা করে দেখুন তো কোনটা বেশি হচ্ছে। মানে কি, দ্য লেটার ইজ 10 টাইমস হেভিয়ার অলরেডি। দ্য লেটার, লেটার শব্দটা দেখো LATER নয়, কিন্তু LATTER, অর্থাৎ সেকেন্ডেরটা বলতে এখানে সাফারিংটাকে বুঝিয়েছে, ঠিক আছে, এখানে দুটো জিনিস বলেছে, হিজ ক্রিমিনালিটি, দ্য সাফারিং, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, এই যে সাফারিংটা হলো, এই যে ক্রিমিনালিটি অর্থাৎ তার যে অন্যায় কাজটা করেছে তার চেয়ে 10 গুণ বেশি ভারী, ঠিক আছে, অর্থাৎ সাফারিংটা অনেকটাই বেশি, দোষটা অতটা দোষ করেনি, কিন্তু ও যে তোমার সাফারটা করছে সেটা অনেকটাই বেশি। হি হ্যাজ লেইন ইন প্রিজন আন্ডার দিস চার্জ ফর মোর দেন 2 months। এখানে ফ্রম আরও ক্লিয়ার করেছে, দেখো বলেছে যে 2 মাসের বেশি তো হয়ে গেল সে প্রিজনে, জেলে বন্দি হয়ে পড়ে আছে। ইজ হি লাইকলি এভার টু ফরগেট দ্যাট? তাহলে এইটা তার পক্ষে কি ভুলে যাওয়া সম্ভব? যদি সে ছাড়াও পেয়ে যায়, তবু এই যে সাফারিংটা হলো তার, তোমার মেন্টাল দিক থেকে বলো, ফিজিক্যাল দিক থেকে বলো, সেটা কি সে ভুলে যাবে? কোনোদিনই ভুলতে পারবে না। ইমাজিন দ্য অ্যাঙ্গুইশ অফ হিজ মাইন্ড ডিউরিং দ্যাট টাইম। তাহলে সেই সময়টার কথা একবার তার ভাবুন, চিন্তা করুন, ঠিক আছে। এই যে জেলে সাফারিংয়ের ব্যাপারটা, একবার যদি একটা খারাপ স্ট্যাম্প কারোর চরিত্রে, কারোর ক্যারেক্টারে পড়ে যায়, তাহলে সেটা সহজে ভুলতে পারা যায় না যদি সে অনেস্ট হয়, তাই না? হি হ্যাজ হ্যাড হিজ প্রিজনমেন্ট জেন্টলম্যান, ইউ মে ডিপেন্ড। তাহলে আপনারা এইটা বুঝতে পারছেন যে মানে ডিপেন্ড, ইউ মে ডিপেন্ড শব্দটার কি অর্থ বলেছে দেখো। ফ্রম বলেছে যে আপনারা আমার উপর বিশ্বাস করতে পারেন। হি হ্যাড হিজ পানিশমেন্ট, ও যা ভুল করেছে না, ঠিক তার শাস্তিটা ও পেয়ে গিয়েছে মানে এই যে জেলে এতদিন ধরে পড়ে আছে। দ্য রোলিং অফ দ্য চ্যারিয়ট হুইলস অফ জাস্টিস ওভার দিস বয় বিগ্যান হোয়েন হি ওয়াজ ডিসাইডেড টু প্রসিকিউট হিম বিকজ ইট ওয়াজ, ঠিক আছে, হোয়েন ইট ওয়াজ। তাহলে কি বলেছে, যখন থেকে তাকেই যে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে যে প্রসিকিউট হবে, তার বিচার হবে, তখন থেকে এই সিদ্ধান্তটা যখন থেকে নেওয়া হয়েছে, তখন থেকে ও কিন্তু সাফার করতে শুরু করেছে। উই আর নাও অলরেডি অ্যাট দ্য সেকেন্ড স্টেজ। আমরা তো এখন দ্বিতীয় পর্যায়ে আছি, তাই না? মানে দেখো, একটা চোর ধরে নাও, একটা থিপটাকে গ্রেপ্তার করা হলো, এইটা হলো ফার্স্ট স্টেজ। তারপরে তাকে জেলে নিয়ে যাওয়া হলো, জেলে কয়েকদিন থাকলো, তারপরে একটা নির্দিষ্ট ডেট এলো, তারপরে তাকে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো, সেইটা হলো সেকেন্ড স্টেজ, ঠিক আছে। তাহলে এই যে সেকেন্ড স্টেজ চলছে ফোল্ডারের এখন, ইফ ইউ পারমিট ইট টু গো অন টু দ্য থার্ড, তাহলে এইটাকে যদি আপনি তৃতীয় পর্যায় পর্যন্ত নিয়ে যান, তৃতীয় পর্যায় পর্যন্ত, অর্থাৎ ইমপ্রিজনমেন্ট, মানে আবার যদি তাকে পুনরায় তার একটা নির্দিষ্ট শাস্তি দিয়ে দেন, বা তাকে যদি ফাঁসির অর্ডার দিয়ে দেন, ইমপ্রিজনমেন্ট তাকে যদি হয়, আই উড গিভ আই উড নট গিভ দ্যাট ফর হিম বলতে গেলে এখানে মানে কি, তার যে পরিণতিটা হবে, এখানে দেখো এই লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে এই অ্যাক্টিভিটিটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। মানে এই যে একটা কাজ, ওইটা বলার সঙ্গে সঙ্গে মানে ফ্রম তো সবার সামনে একটা কথা রিপ্রেজেন্ট করছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ও কিন্তু নিজে এই যে নিচের যে কাজটা দেখছো সেটা আমি বলবো, সেইটাও কিন্তু করেছে, তবে ওই লাইনটা ক্লিয়ার হবে। কি বলেছে দেখো, এটা পড়ে দিয়ে আগে। হি হোল্ডস আ ফিঙ্গার অ্যান্ড থাম ইন দ্য ফর্ম অফ এ সার্কেল মানে গোল, ঠিক আছে। ধরে নাও সে জাজের সামনে, জুরিদের সামনে তার নিজের থাম অর্থাৎ বুড়ো আঙুলটা তুলে ধরলো, ফিঙ্গারটা, ঠিক আছে, এবং কি করলো, ড্রপ হিজ হ্যান্ড সিটস ডাজন, ঠিক আছে। তারপরে কি বললো দেখো, যে তারপরে নিজের হাতটা নামিয়ে ফেললো এবং বসে পড়লো। তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, মানে এই যে সার্কেল আঁকার ব্যাপারটা, আচ্ছা এটা ডাজন নয়, সিটস ডাজন বলে কিছু হয়, সিটস ডাউন, ঠিক আছে, বসে পড়লো। তার মানে এখানে কি বলছে দেখো, মানে ইমপ্রিজনমেন্ট পর্যন্ত যদি ফল্ডারকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ থার্ড স্টেজে যদি নিয়ে যাওয়া হয় ফল্ডারকে, তাহলে সে কি পাবে, আই উড নট গিভ দ্যাট ফর হিম। দ্যাট বলতে এখানে সোলে, শান্তি, ঠিক আছে। আর এখানে কি বলছে দেখো, যদি এটা না হয় তাহলে ফল্ডার কি পাবে দেখো, সার্কেল, এই যে একটা সার্কেল এঁকে দিল, জিরো, মানে ফল্ডারের লাইফ এবার কিন্তু জিরোর মতনই শূন্য স্থান হয়ে গেল, ঠিক আছে। ও কিন্তু আর যেহেতু তোমার জেল থেকে বেরোতে পারবে না, কিছু হবে না, সেই জন্য কিন্তু জিরোর মাধ্যমে বোঝাতে চাইলো। আশা করি আমিও বোঝাতে পারলাম এই লাইনটা। দ্য জুরি স্টার, দেখো এই উচ্চারণটা স্টার মানে নড়া, মুভ, মানে এই যে একটা এফেক্ট হয়েছে, ঠিক আছে, যে ফল্ডার এতক্ষণ ধরে কথা বলে চললো, ফল্ডার নয় ফ্রম, তাতে কিন্তু জুরিদের প্রভাব পড়েছে, জুরিদের উপর।
অ্যান্ড কনসাল্ট ইচ আদার ফেসেস, এবং একে অপরের মুখের মানে মুখগুলো পড়ে নিল, যে সব জুরিগুলো সবাই যদি একটা জাজ দেয়, ঠিক আছে, যা জুরিদের ভিতরে ধরে নাও 12 জন আছে, এবার মোটামুটি 7 জন বলল না ফল্ডার দোষ করেনি, তাহলে ঠিক আছে। কিন্তু যদি 5 জন বলে ফল্ডার দোষ তোমার করেনি, তাহলে কিন্তু হবে না। বেশিরভাগ ভোটটা যেদিকে হয় আর কি ওদের জুরিদের, যেমন তোমার বিধানসভায়, তারপরে পার্লামেন্টে, ঠিক আছে, মানে যে দিকটা দল ভারী হয় বেশি, সেই রকমই। দেন দে টার্ন টুয়ার্ডস দ্য কাউন্সিল ফর দ্য ক্রাউন। কাউন্সিল ফর দ্য ক্রাউন বলতে গেলে যে ফল্ডারের এগেনস্টে কে, ক্লিভারের দিকে তাকালো। এবার ক্লিভার বক্তৃতা দেবে আর কি, বড় আবার কোনো স্পিচ দেবে। হু রাইজেস, যে উঠে দাঁড়ালো, অ্যান্ড ফিক্সিং হিজ আইজ অন আ স্পট দ্যাট সিমস টু গিভ হিম স্যাটিসফ্যাকশন। তাহলে এমন একটা জায়গায় তোমার ক্লেভার ওঠার পরে চোখটা আটকে দিল, যাতে মনে হলো যে না সে কিছু একটা স্যাটিসফ্যাকশন পেয়েছে। মানে কি বলছে, যে আমি ফল্ডারকে ফাঁসাতে পারবো, ঠিক আছে, ফল্ডারকে আমি শাস্তি দিতে পারবো। স্লাইডস দেম এভরি নাও অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য জুরি। স্লাইডস দেম বলতে গেলে এই যে চোখের তাকানোর ভাবটা বলেছে, বুঝতে পারলে, মানে মুভমেন্ট অফ আইজ, মানে আইয়ের যে একটা মুভ, জুরিদের দিকে একবার তাকালো। জুরিরাও সেই রকম, জুরিরাও কিন্তু ফল্ডারের এগেনস্টেই চলে গিয়েছে, বুঝতে পারা যাচ্ছে যা আর কি। ক্লিভার বললো, দেখো, মে ইট প্লিজ ইয়োর লর্ডশিপ, রাইজিং অন হিজ টোজ, পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়ে বলল যে আমি এবার কথা বলতে শুরু করছি। জেন্টলম্যান, দেখো, অফ দ্য জুরি, দ্য ফ্যাক্টস ইন দিস কেস আর নট ডিসপিউটেড। মানে কি বলছে, অ্যান্ড দ্য ডিফেন্স, মানে কি এই যে একটা কেস ফল্ডারের কাউন্টার ফয়েল চেঞ্জ, চেক চেঞ্জ, এটা নিয়ে কোনো তর্ক বিতর্কের প্রসঙ্গই না, জিনিসটা খুব স্বচ্ছ, ঠিক আছে। ডিফেন্স, একে প্রতিরোধ করা যায় না, মানে এর বিরুদ্ধে কিছু বলাই যায় না, জিনিসটা স্বচ্ছ। ইফ মাই ফ্রেন্ড, কাকে বলেছে, তার মানে ফ্রমকে। ইফ মাই ফ্রেন্ড উইল অ্যালাউ মি টু সেই সো, আমাকে যদি সেটা বলতে দেয়। ইজ সো থিন বলতে গেলে এখানে পোর, মানে জিনিসটা এই যে একটা ফ্যাক্ট, ফল্ডার চুরি করেছে, ফল্ডার তোমার এনক্যাশ করে নিজে 90 থেকে 90 করে নিয়েছে। এবার এই জায়গাটা বলছে যে এগুলো খুবই স্পষ্ট ব্যাপার, এইসব করে আদালতে জাস্ট টাইম ওয়েস্ট করা হচ্ছে, এরকম বলছে। দেখো, দ্যাট আই ডোন্ট প্রপোজ টু ওয়েস্ট দ্য টাইম অফ দ্য কোর্ট বাই টেকিং ইউ ওভার দ্য এভিডেন্স। তাহলে কি বলেছে, আমি কোর্টের এই যে সাক্ষ্য প্রমাণ, যে সমস্ত কিছু কথাগুলো উঠে এলো, তার উপর ভিত্তি করে আর এমন কিছু বলবো না যাতে কোর্টের সময়টা নষ্ট হয়। দ্য প্লি শব্দের আগে ছিল, দেখো, মানে একটা যুক্তি, আত্মসমর্থন করার, মানে আত্মপক্ষ অবলম্বন করে যে যুক্তিটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্লি। এখানে ফল্ডার যেটা বলছে নিজের সম্বন্ধে, সেটা হলো ফল্ডারের প্লি। তাহলে দ্য প্লি ইজ ওয়ান অফ টেম্পোরারি ইনস্যানিটি। তাহলে ফল্ডার কি বলছে, যে হ্যাঁ টেম্পোরাল একটা ইনস্যানিটি, ক্ষণিকের ভুলে আমার এরকম হয়েছে, ঠিক আছে। ওয়েল জেন্টলম্যান, আই ডিয়ার সে ইট ইজ ক্লিয়ারার টু মি দ্যান ইট ইজ টু ইউ। ওয়াই দিস রাদার, হোয়াট শ্যাল উই কল ইট। তাহলে কি বলছে, দেখো, আমার কাছে না এইটা খুব ক্লিয়ার হয়ে গিয়েছে, স্পষ্ট হয়ে গিয়েছে, ক্লিয়ার আর কম্পারেটিভ ডিগ্রিতে বলেছে। দেখো, বলেছে আপনাদের থেকেও আমার কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, আমি কেন এটাকে, মানে হোয়াই শ্যাল আই কল ইট, কি, হোয়াই শ্যাল আই কল ইট টেম্পোরারি ইনস্যানিটি, আমি কেন বলবো এটার ক্ষণিকের একটা পাগলামো। দেখো, আরও কিছু বলেছে, জিনিসটা স্পষ্ট করছে। বিজিয়ার ডিফেন্স হ্যাজ বিন সেন্ট আপ। তাহলে বিজিয়ার শব্দটার অর্থ বিজার অকওয়ার্ড, ঠিক আছে, অকওয়ার্ড। তারপরে তোমার যেমন বলা হয় আনইউজুয়াল, ফালতু একটা এভিডেন্স তোমার কোর্টের সামনে সেট আপ করা হলো, এস্টাবলিশ করা হলো ডিফেন্স, যে ফল্ডার ভুল করে এরকম করেছে, এরকম বলছে। দ্য অল্টারনেটিভ, এন্ড দি উচ্চারণ, যদিও দি অল্টারনেটিভ উড হ্যাভ বিন টু প্লিড গিলটি। Now, gentlemen, if the prisoner had pleaded guilty, my friend would have had to rely on a simple appeal to his lordship. তাহলে কি বলেছে এখানে, প্লিড শব্দটার অর্থ হলো তোমার অনুরোধ করা, ঠিক আছে, এমনিতে অনুরোধ করা হয়। তাহলে কি বলছে, দেখো, আমি এই যে একটা সিম্পল আপিল করছি যে ফল্ডার ইনস্যানিটির বসে এরকম করেনি, এই জায়গাটা না আমার ফ্রেন্ডকে, অর্থাৎ কাকে, ফ্রমকে বিশ্বাস করতে হবে, এই সিম্পল একটা ফ্যাক্টের উপর, রিলাই অন মানে বিশ্বাস করা, ঠিক আছে, ভরসা করা, নির্ভর করা। ইনস্টিড অফ দ্যাট, এর পরিবর্তে, হি হ্যাজ গন ইন টু দ্য বাইওয়েজ অ্যান্ড হেজেস অ্যান্ড ফাউন্ড দিস আর, এরকম টেনে বললো, ধরো না, দিস আর পিকিউলিয়ার প্লি। তাহলে কি বলছে, এইটার পরিবর্তে ফ্রম কেন জানি না খালি এদিক ওদিক ঘোরাঘুরি করছে, মানে কি কোনো সোজা কথাকে সোজাভাবে না বলাকে বলা হয় বাইওয়েজ অ্যান্ড হেজেস, মানে এটা বিবলিক্যাল একটা ফ্রেজ বলতে পারো, বাইবেলের একটা টার্ম, বিবলিক্যাল ফ্রেজ। এবার কি বলেছে এখানে, যে একটা জিনিসকে সে বুস অ্যারাউন্ড, মানে একটা জিনিসকে কি বললো, ঘোরাঘুরি করছে, রাউন্ড অ্যাবাউট করছে, স্পষ্ট কথা স্পষ্টভাবে স্বীকারই করছে না ফ্রম।
which has enabled him to show you the proverbial woman. proverbial woman শব্দটার অর্থ এখানে কুখ্যাত বলতে পারো, মানে কোনো woman যখন তার টেম্পটেশনের জন্য কোনো খারাপ কাজ করতে বাধ্য হয় কোনো ছেলে বা অন্য কোনো woman, এরকম হতে পারে মেবি, বা সেটা হয়তো তার কাছে ঠিক কিন্তু এমনি সোসাইটির কাছে সেটা কিন্তু ঠিক নয়, তাই না? জায়গাটা যথেষ্ট কঠিন, কেননা এই জায়গাটা আমি বলি ক্লেভার হলো একজন মানে বেশ এজিড, দেখেছো তোমরা ওর বর্ণনাটা দিয়েছে কেমন, ঠিক আছে, একটুখানি বয়স্ক, তোমার ফ্রমের বয়স কিন্তু অল্প, ফ্রম, ঠিক আছে। এবার ক্লেভারের যেহেতু একটুখানি স্ট্যান্ডার্ড আলাদা, তাই ল্যাঙ্গুয়েজগুলোও কিন্তু ঘোরানো ফেরানো, তাই না? টু পুট হার ইন দ্য বক্স টু গিভ ইন ফ্যাক্ট আ রোমান্টিক গ্লো টু দিস অ্যাফেয়ার, এই যে অ্যাফেয়ার একটা এই ঘটনাটা ঘটে গেল, তাই না, এইটাকে ফ্রম বারে বারে রোমান্টিক গ্লো, একটা রোমান্টিক কালার দিচ্ছে, ঠিক আছে, প্রেমের বসে এরকম করেছে ফলডার, এরকমই মানতে পারছি না। এইটা কে বলছে? ক্লিভার বলছে, দেখো, আই কমপ্লিমেন্ট মাই ফ্রেন্ড, এই কমপ্লিমেন্ট, আমি প্রশংসা করছি, মানছি, ঠিক আছে, আই থিঙ্ক ইট হাইলি ইঞ্জিনিয়াস টু হিম। দেখো একটা শব্দ আছে ইনজেনুয়াস, একটা শব্দ আছে ইঞ্জিনিয়াস। ইঞ্জিনিয়াস শব্দটার অর্থ এখানে ক্লেভার অর্থে ব্যবহার করেছে, চতুরতা, বলেছে হ্যাঁ আমি বুঝতে পারছি যে ব্যাপারটা সে চতুরভাবে হ্যান্ডেল করেছে, মানে তোমার চতুরতার পরিচয় দিয়েছে। বাই দিস মিনস হি হ্যাজ টু আ সার্টেন এক্সটেন্ট গট রাউন্ড দ্য ল। কিন্তু এই মানে এইভাবে এইটা করতে গিয়ে কি করছে দেখো, বলেছে এই যে গট রাউন্ড দ্য লটাকে না ঘেটে দিচ্ছে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলছে একটা জিনিসকে। মানে ক্লেভার কোনো মতেই বুঝতে পারছে না যে রোমান্টিক এরকম একটা তোমার রোমান্টিসিজমের জন্য এরকমভাবে কাউন্টার ফয়েল চেঞ্জ করা যায়, পরপর ভুলগুলো করা যায়, এই জায়গাটা কিন্তু মেনে নিচ্ছে না, এবং ক্লেভারের সঙ্গে গোটা সোসাইটি মেনে নিচ্ছে না তখনকার দিনে, তাই না, এখনও হয়তো মানবে না কোনো কোনো ক্ষেত্রে। তাহলে কি বলেছে দেখো, হি হ্যাজ ব্রট দ্য হোল স্টোরি অফ মোটিভ অ্যান্ড স্ট্রেস আউট ইন কোর্ট অ্যাট ফার্স্ট হ্যান্ড ইন দ্য ওয়ে দ্যাট হি উড নট আদারওয়াইজ হ্যাভ বিন এবল টু ডু। তাহলে কি বলেছে এখানে, বলেছে হি হ্যাজ বট দ্য হোল স্টোরি অফ মোটিভ অ্যান্ড স্ট্রেস আউট ইন কোর্ট। তাহলে এই জায়গাটা দেখো, এখানে এই যে স্ট্রেস আউট শব্দটার অর্থ এমফ্যাসিস করা, তাই না, বললো সমস্ত গল্পটা এখানে বেশ জোর দিয়ে বললো। হি হ্যাজ বলতে গেলে এখানে তোমার বারবার কিন্তু বলছে ফ্রমকে বলছে, তাই না, অ্যাট ফার্স্ট হ্যান্ড ইন দ্য ওয়ে হি উড আদারওয়াইজ হ্যাভ বিন এবল টু ডু। তাহলে দরকার নেই, এই জায়গাগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এখানে বললো যে সমস্ত গল্পটা একটা গতিতে একটা তোমার জোর সহকারে ফ্রম আমাদের সামনে উত্থাপন করলো, তাই না, কিন্তু এই জায়গাটায় যে বলেছে হি উড নট আদারওয়াইজ হ্যাভ বিন এবল টু ডু, কিন্তু এই রকমভাবে কি হলো, এই রকমভাবে জিনিসটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করতে হতো না, উড নট আদারওয়াইজ হ্যাভ বিন, তাই না, অনেকটা মানে তোমার দেখো উডের একটা ব্যবহার আছে এখানে, মানে নট লাইক মডেল ভার্ব, ঠিক আছে, মডেল ভার্বের মতো ব্যবহার কিন্তু হয়নি, বাট হোয়েন ইউ হ্যাভ ওয়ান্স গ্রাস্পড। তাহলে কি বলছে দেখো এখানে ক্লেভার বলছে, কিন্তু আপনি যদি ব্যাপারটা বুঝে যান একবার, গ্রাস্পড শব্দটার অর্থ নিজের মাঝে একটা তোমার একটা কথা বললো কেউ, তুমি সেটাকে গ্রাস্প করলে, অর্থাৎ বুঝে নিলে কথাটা। দ্য ফ্যাক্ট জেন্টলম্যান ইউ হ্যাভ গ্রাস্পড এভরিথিং। তাহলে কি বলছে দেখো, জেন্টলম্যান আপনারা তো সবাই বুঝে নিয়েছেন ব্যাপারটা কি, উইথ গুড হিউমার কন্টেম্পট। তাহলে একটা বেশ হিউমারিক টোনে বললো, ঠিক আছে, মানে অন্যকে একটু নিচু দেখিয়ে নিজে একটুখানি গ্র্যাভিটি নিয়ে বললো ব্যাপারটা। ফর লুক অ্যাট দ্য প্লি অফ ইনস্যানিটি উই কান্ট পুট ইট লোয়ার দেন দ্যাট। তাহলে কি বলছে দেখো, এই যে একটা নিজের দাবি চলছে যে ইনস্যানিটির জন্য এই কাজটা করেছে, উই কান্ট পুট ইট লোয়ার দেন দ্যাট, এর চেয়ে বেশি আমরা আর নিচে নামতে পারি না ব্যাপারটাকে নিয়ে, মানে এই যে কেসটা কে একটা ইনস্যানিটি একটা রোমান্টিক গ্লোর পরিচয় দিয়ে দিয়েছে, তার চেয়ে নিচে কি নামা যায়, তাই না। ইউ হ্যাভ হার্ড দ্য ওম্যানটার কথা শুনলেন আপনি, এবার দেখো কেমনভাবে ক্লেভার এই জায়গাটা তুলে ধরবে। সি হ্যাজ এভরি রিজন টু ফেভার দ্য প্রেজেন্ট, সমস্ত রিজন ছিল ওর কাছে এই যে প্রিজনার যে তাকে হেল্প করার, বাট হোয়াট ডিড সি সে, মানে সমস্ত ছিল মানে যেহেতু পছন্দ করে তাই মিথ্যা কথা বলে বলে হয়তো বাঁচাতে পারতো, সেই জায়গাটা বলতে চাইছে। কিন্তু সে কি বললো, সি সেড দ্যাট দ্য প্রিজনার ওয়াজ নট ইনসেন্ট হোয়েন সি লেফট হিম ইন দ্য মর্নিং। তাহলে সেই মর্নিংয়ে যখন সে প্রিজনারকে ছেড়ে চলে এসেছিল, যখন সেই রুথানি ওয়েলকে ও টর্চার করেছিল, ওর বর হাজব্যান্ড দেখা করতে গিয়েছিল যে সকালবেলায়, ঠিক আছে, সেই সকালটার কথা বলা হয়েছে, মানে আগের দিন টর্চার করেছিল, সকালে উঠে চলে গিয়েছিল ওর কাছে। তাহলে বলছে দেখো তখন রুথ কি বললো যে না, সেই সকালে সে ইনসেন্ট ছিল না, পাগল ছিল না, খ্যাপা ছিল না, ঠিক আছে, ইনসেন্ট। ইফ হি ওয়ার গোয়িং আউট, হি ওয়ার দিয়েছে দেখো, হি ওয়াজ নয় কিন্তু, তাই না, যদি মানে হতো একটা যে জিনিসটা হয়নি, ইফ আই ওয়ার আ বার্ড এরকম, আই উড ফ্লাই, আমি উড়ে বেড়াতাম পাখি হলে, সেরকম ব্যাপার,
তাহলে কি বলেছে, ইফ হি ওয়ার গোয়িং আউট অফ হিজ মাইন্ড থ্রু ডিস্ট্রেস, যদি সে হতাশামগ্ন হয়ে যদি সে তোমার মানসিক দিক থেকে কি বলেছে দেখো, মানসিক দিক থেকে যদি উদ্ভ্রান্ত হতো অর্থাৎ ইনসেন হতো, তাই না, ওয়াজ দ্যাট অবভিয়াসলি দ্য মোমেন্ট হোয়েন ইনস্যানিটি উড হ্যাভ শোন ইটসেলফ, কিন্তু তাহলে কি হতো, নিশ্চয়ই ইনস্যানিটির পরিচয় তার চোখে মুখে ধরা পড়তো। রুথ হানিওয়েলও বলতো যে হ্যাঁ একটুখানি ডিস্টার্ব ছিল, পাগল পাগল লাগছিল। এবার ক্লেভারকে এরা সবাই মিলে একটা জিনিস বুঝতে পারছে না, ওরা বলছে যে একটু ডিস্টার্ব ছিল কিন্তু ইনসেন, মানে একদম কি সে পাগলামোর মতো করবে, খ্যাপার মতো করবে নাকি স্বাভাবিক একটা মানুষ। ইউ হ্যাভ হার্ড দ্য ম্যানেজিং ক্লার্ক, এবার বলছে দেখো কক্সনের কথা তোমরা শুনলে, অ্যানাদার উইটনেস ফর দ্য ডিফেন্সের হয়ে যে উক্তি দিল, উইথ সাম ডিফিকাল্টি আই এলিসিটেড শব্দটার অর্থ কোনো কিছু প্রকাশ করা, এরকম তুলে ধরা, ফ্রম হিম দ্য অ্যাডমিশন দ্যাট দ্য প্রিজনার দোজ জাম্পি, এই যে জাম্পি শব্দটার মনে আছে আর কি, মানে জাম্পি শব্দটা কে বলেছিল, আমাদের কক্সন, ঠিক আছে। এবার ব্র্যাকেটের মধ্যে একটা লাইন দিয়ে দিয়েছে দেখো, এ ওয়ার্ড দ্যাট হি সিম টু থিঙ্ক ইউ উড আন্ডারস্ট্যান্ড জেন্টলম্যান অ্যান্ড আই এম শিওর আই হোপ ইউ ডু। তাহলে ও কি ভাবলো, মানে ক্লেভার যদিও জাম্পি শব্দটার মানে বুঝতে পারেনি, কিন্তু ক্লেভার ভেবেছিল যে অডিয়েন্স হয়তো বুঝেছে জাম্পি শব্দটার অর্থ, তাই বলছে যে কক্সানও কিন্তু তখন বলেছিল যে হ্যাঁ ও জাম্পি ছিল বটে কিন্তু ইনসেন ছিল না, ঠিক আছে। এবার জাম্পি শব্দটার অর্থই নার্ভাস ছিল, সেইটাও কিন্তু বুঝতে পারছে না এখনো। ওয়াজ নট ম্যাড হোয়েন দ্য চেক ওয়াজ হ্যান্ডেড টু ডেভিস, যখন চেক দিয়েছিল ডেভিসকে, এটা কে বলেছিল, এটা তোমার কক্সন বলেছিল। এবার কক্সনের উক্তিটাই আমাদের সামনে ক্লিভার তুলে ধরছে, তাই না। বলছে যখন সে চেকটা ডেভিসকে দিয়েছিল, আই এগ্রি উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে একদম সম্মত, দ্যাট ইট ইজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্যবশত হয়েছে, দ্যাট উই হ্যাভ নট গট ডেভিস হিয়ার, ডেভিসকে এখন আমরা এখানে পাইনি আমাদের মাঝে, বাট দ্য প্রিজনার হ্যাজ টোল্ড ইউ দ্য ওয়ার্ডস উইথ হুইচ ডেভিস ইন টার্ন হ্যান্ডেড হিম দ্য চেক, হি অবভিয়াসলি দেয়ারফর ওয়াজ নট ম্যাড হোয়েন হি রিসিভড ইট। তাহলে কি বলেছে, কিন্তু প্রিজনার ফলটা নিজেই বলেছে যে ডেভিস তাকে কিভাবে কখন তোমার চেকটা হ্যান্ড ওভার করেছিল, তাকে দিয়েছিল, এবং সেই সময় যখন চেকটা রিসিভ করেছিল তখন কিন্তু ও মোটেই পাগল ছিল না, তাই না, সেই জায়গাটা বললো দেখো। তারপরে কি বলেছে, দ্য ক্যাশিয়ার অর্থাৎ যিনি তোমার নিয়ে যাওয়া হয়েছিল সলিসিটার ফার্মে, ঠিক আছে, তার কথা বলা হয়েছে, যাকে সেই তোমার কক্সন সেই ডগের কথা জিজ্ঞাসা করেছিলেন, কুকুর আছে নাকি আপনার, এইরকম জিজ্ঞাসা করেছিল। দ্য ক্যাশিয়ার হ্যাজ টোল্ড ইউ দ্যাট হি ওয়াজ সার্টেনলি ইন হিজ সেন্সেস হোয়েন হি ক্যাশড ইট। তাহলে ক্যাশিয়ারও বলছে যখন সে ক্যাশ করে তুলেছিল তখনও হুঁশেই ছিল, জ্ঞানেই ছিল, তাই না। এবার কিন্তু আমাদের ফল্টার কিন্তু প্রথমেই বলে দিয়েছে আমি 4 মিনিট ডিস্টার্বে ছিলাম, মানে যখন আমি বেরোই আমাদের অফিস থেকে ব্যাংকে যাওয়া পর্যন্ত, কিন্তু যখনই আমাকে জিজ্ঞাসা করেছিল যে গোল্ড নেবে না নোটের মাধ্যমে টাকাটা নেবে, তখন কিন্তু আমার সেন্স ফিরে আসে। তাহলে দুজনেই ঠিক বলছে, দেখো ক্যাশিয়ারও ঠিক বলছে এখানে, উই হ্যাভ দেয়ার ফর দ্য প্লি দ্যাট এ ম্যান হু ইজ সেন অ্যাট 10 times past 1 and sane at 15 times past may for the purposes of avoiding the consequences of a crime, তাহলে ক্যান হিমসেলফ ইনসেন বিটুইন দোজ পয়েন্টস অফ টাইম। তাহলে এখানে খুব সুন্দর একটা কথা বলেছে দেখো, এখানে ক্লেভার বেশ বেশ ভালোভাবে মানে তোমার ফল্টারের এগেনস্টে কথা বললো, যে বলছে দেখো একটা মানুষ কিছুক্ষণ সময়ের ব্যবধানের মধ্যে, ধর নাও এই যে একটা টাইম দিয়েছে দেখো, বলেছে 10 past 1, ঠিক আছে, মানে কি 10টা 1 থেকে ধর নাও 10টা 15 বলেছে, এবং এই জায়গাটাই ধরো 10 মিনিটস, একটা হলো past 1, একটা হলো 10 মিনিটস past 15 মিনিটস, তাই তো, মানে একটা 10টা 15, 10টা 1 to 10টা 15, বুঝতে পারলে, 10টা 1 থেকে 10টা 15 এরকম একটা হিসাব করে ও জাস্ট বোঝাতে চাইছে যে একটা মানুষ যদি 10টার আগে পর্যন্ত ঠিক থাকলো, তাই না, 10টা 16 থেকে আবার ঠিক হয়ে গেল, কিন্তু ওই 10টা 1 থেকে 10টা 15 ভেতরে ওই 10 মিনিট 11 মিনিট বা 4 মিনিট এই সময়টাকে যদি তোমার সেন হয়ে যায়, অর্থাৎ উন্মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায় সেন, ঠিক আছে, তাহলে কি বলা যায়, সেইটা তো তার তোমার ক্রাইমের যে কনসিকুয়েন্স সেইটাকে অ্যাভয়েড করার জন্য, একটা খারাপ কাজ করার জন্যই আমি বলি যে আমি এই সময়টা আমার হুঁশ ছিল না, ওই 10 মিনিট, তাই না, যদিও সে অজ্ঞান হয়নি, কিছুই হয়নি, স্বাভাবিকভাবেই ছিল, তাহলে সেই ক্রাইমের ফলাফল থেকে রেহাই পাওয়ার জন্যই নিশ্চয়ই ইনসেন হয়েছিল, তাই না, সেই জায়গাটাই কিন্তু খুব ভালোভাবে এখানে তুলে ধরলো। ওকে গাইস, আজকে এতটাই থাকলো, পরবর্তী তোমার আবার শুরু করব নতুনভাবে 10th। আর একটা কথা এখানে বলে রাখি যে ভিডিওটা যতদূর সম্ভব এখন তোমাদের
মানে লাগছে কারোর কারো, কেউ কেউ SMS করছো, টেক্সট করছো দেখলাম এবার কমেন্টে। কিন্তু মেন ব্যাপার হলো গোটা ভিডিওটা যতদূর সম্ভব কেউই দেখো না। বেশ বেশ করছো, দেখো না, যা করছো করো, কোনো ব্যাপার নেই। বাট এটা কিন্তু আছে, হ্যাঁ, SSC-তে ডোন্ট ফরগেট দিস, সেইটাই আর কি। SLST-তে ইংলিশে কিন্তু জাস্টিস নাটকটা আছে, সুতরাং যদি গোটা ভিডিওটা দেখো তাহলে আশা করি হেল্পটা তোমারই হবে, আমার নয়। আর এখান থেকে আই এম নট আর্নিং এনি মানি, ঠিক আছে? সো ইউ ক্যান ওয়াচ দিস এন্টায়ার ভিডিও। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি।